বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিকের ইংরেজির আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর আগে আমরা রাইটিং নিয়ে আলোচনা করেছি, আর আজকের আলোচনা সিন এবং আনসিন। রাইটিংয়ে 30 মার্ক, সিনে 20 মার্ক, আনসিনে 20 মার্ক। তার মানে বুঝতেই পারছো আজকের আলোচনাটা হচ্ছে 40 মার্কসের আলোচনা। এর আগের আলোচনায় আমরা 30 মার্কসের আলোচনা করেছি, আর শুধু বাদ রয়েছে গ্রামার সেক্টর, সেটা নিয়ে পরবর্তী আর একটা সময় আলোচনা করব। তো আজকের আলোচনা কিন্তু লাস্ট মিনিট সাজেশন, কি কি পরীক্ষায় আসবে, কোন জায়গা থেকে আসবে, বইয়ের মধ্যে কোন অংশ থেকে তুলে দেবে এবারের প্রশ্ন, সেটাও তোমাদের সামনে আজকে শেয়ার করব। এবং তোমরা পরীক্ষার হলে গিয়ে হুবহু মিল পাবে, এটুকু কথা দিলাম। তো চলো মূল আলোচনায় যাই। প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সিনে 20 মার্ক, আনসিনে 20 মার্ক। একদম প্রথম কথা, সিন তো 100% কমন পাবে, এটা নিশ্চিত। কিন্তু আনসিন 100% কমন তোমরা পাবে, এটা যেমন নিশ্চিত, তার সঙ্গে একটা সমস্যা, যেটা কোনটার কোন জায়গা থেকে দেবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ আনসিনের পৃথিবীতে অভাব নেই। যেমন করে তোমাদের সামনে বলেছিলাম যে স্টোরির কোনো গ্যারান্টি নেই, কারণ স্টোরি পৃথিবীতে অভাব নেই, ঠিক একই রকমভাবে আনসিন পৃথিবীতে এত রকম রয়েছে যে প্রকৃতপক্ষে আনসিন যে কোনো জায়গা থেকে যে কোনো রূপে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবার আসা যাক মূল আলোচনায়, বা আমাদের স্যার সিন কি আসবে সেটা বলুন। আনসিনের টাইপসটা আমি তোমাদের বলতে পারি যে এই টাইপসের আনসিন তোমাদের এবছরের পরীক্ষাতে আসতে চলেছে। টাইপসটা বলে দিতে পারি যে এই টাইপসগুলো প্র্যাকটিস করো। তার জন্য কি করতে হবে? নিউজ পেপার। তার জন্য কি করতে হবে? বিভিন্ন টেস্ট পেপার। তার জন্য কি করতে হবে? ডাপ অ্যান্ড দত্ত প্র্যাকটিস। এগুলো পড়া ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কারণ আনসিন এইভাবে কমন পাওয়া সম্ভব না। আনসিনটা একটু প্র্যাকটিসেবল ব্যাপার, একটু সময় নিয়ে ধীরে ধীরে মাথা ঠান্ডা করবে, পড়বে, বুঝবে, দেখবে আনসিন করতে পারবে। তাছাড়াও আমার ইংরেজির স্পেশাল এক টিচার দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে কি করে আনসিন তোমরা করবে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আনসিন করার কিছু টেকনিকও তোমরা শিখে যেতে পারবে। তো চলো আমরা চলে যাই এবছর আমাদের সিন থেকে কি কি আসতে চলেছে এবং আনসিন থেকে কি কি আসতে চলেছে সেটা দেখার জন্য। প্রথম আসি একদম পরিষ্কার কথায়, প্রোজ থেকে আমাদের 12 মার্কের সিনের প্রশ্ন আসে, আর পোয়েম থেকে আমাদের 8 মার্ক, এই হলো মোট 20 মার্ক, তাই তো সিনে। এবার দেখো, প্রোজে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দ্য ক্যাট, সেকেন্ড ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে কাইট, এবং থার্ড ইম্পর্টেন্ট আওয়ার পাসিং অ্যাওয়ে অফ বাপু। একইভাবে পোয়েমে ফার্স্ট ইম্পর্টেন্ট দ্য স্নেল, সেকেন্ড ইম্পর্টেন্ট সি পেপার, এবং থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে ফেবেল। এবার তোমরা বলছো স্যার আপনি তো সবকটাই ইম্পর্টেন্ট বলে দিলেন, তো কোনটা আসবে? দেখো ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের বলছি যে আমি কিন্তু বলেই দিচ্ছি কথাটার মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট দ্য ক্যাট, সব থেকে বেশি আসার সম্ভাবনা, আওয়ার রানওয়ে কাইট তারপরে বেশি আসার সম্ভাবনা, আর একদম যদি লাস্ট কপাল যদি খুব খারাপ হয় তাহলে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ঠিক আছে। আর এদিকে পোয়েম থেকে হচ্ছে দ্য স্নেল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সি ফেভার তারপরে, এবং তারপর হচ্ছে ফেবেল। এবার দেখো, পোয়েমটার তো যেটা পোয়েম আছে আমাদের সম্পূর্ণ অংশটাই কিন্তু তুলে দেয়, ওখান থেকে কিচ্ছু করার নেই। কিন্তু এই যে জায়গাটা, অর্থাৎ এই দ্য ক্যাট, তারপরে তোমার দ্য আওয়ার রানওয়ে কাইট এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এই বইয়ের কোন কোন অংশ থেকে আসতে পারে সেই অংশটা আজ আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং সেই অংশগুলো সবচেয়ে বেশি করে প্র্যাকটিস করবে, এবং পরীক্ষার হলে দেখবে ওই অংশ থেকেই তোমাদের হুবহু কমন চলে এসছে, একদম হুবহু। শুধু প্রশ্নটা বুঝবে, উত্তরটা লিখবে, কজ, এফেক্ট, ট্রু, ফলস, রিজন, এই যে বিষয়গুলো থাকবে, স্টেটমেন্ট, এই যে বিষয়গুলো, সেটা শুধু তোমাকে করতে হবে। এই কাজটা কিন্তু তোমার কাজ। আর প্র্যাকটিসটা একদম খুব সুন্দর করে, যে যে ইউনিটটা পড়তে বলবো, যে যে অংশটুকু পড়তে বলছি, সেগুলো খুব ভালো করে পড়ে যাও। চলো দেখে নেবো অবশ্যই ইউনিটগুলো। তার আগে বলে নিই যে আনসিনে কি কি আমাদের পরীক্ষাতে আসতে পারে, বা কোন কোন বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে বিশেষ গুরুত্ব সহকারে বলে দিই। দেখো, ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে কি? বন ধ্বংস করা, এই বিষয় নিয়ে কিন্তু আসতে পারে। নেক্সট, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন। এনভায়রনমেন্টাল ডিগ্রেশনটা কি? পরিবেশগত অবনমন, মানে ক্রমাগত পরিবেশ দূষণ হচ্ছে, এই বিষয়ে মাটি ক্ষয় হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে, তারপরে তোমার ধরো পরিবেশে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে প্রতিনিয়ত, এই যে বিষয়গুলো, সেই এনভায়রনমেন্টাল ডিগ্রেশনের ওপরে কিন্তু আনসিন দিতে পারে। অ্যাক্সিডেন্ট, এটা তো বুঝতেই পারছো। আচ্ছা, নিউজ পেপার রিপোর্ট, খেলাধুলো, এই যে বিষয়গুলো আছে, খেলাধুলো বিষয়ক, ফুটবল বিষয়ক একটা সেক্টর তোমাকে তুলে দিল, ক্রিকেট বিষয়ক একটা সেক্টর তোমাকে তুলে দিল, কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুলে দিল, রেল অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুলে দিল, তারপরে আরও বিভিন্ন বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুলে দিল। এই ধরনের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কিন্তু একটা পার্টলি দিয়ে দিতে পারে। তবে এই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টাল পার্টের উত্তর করাটা কিন্তু খুব সহজ হয়, একদম পুরো তথ্যভিত্তিক, দেখো আর ঝাড়ো, এলো বুদ্ধি। তারপরে চলে আসো, গ্লোবাল ওয়ার্মিং একটা স্পেশাল বিষয় যেটা কিন্তু দিতে পারে। আর্থকোয়েক, এই পার্টটা কিন্তু রিসেন্টলি বাইরের কান্ট্রিগুলোতে খুব ঢুকছে, যদি পেপার কাটিংয়ের দেয়, অর্থাৎ নিউজ পেপার রিপোর্টের মধ্যে দেয়, তাহলে কিন্তু এই আর্থকোয়েকের একটা পার্ট কিন্তু তোমাকে তুলে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট রয়েছে।
ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, চারিদিকে যুদ্ধ বিগ্রহ চলছে, তোমরা খুব ভালো করেই জানো। এই ওয়ার নিয়ে কিন্তু একটা পার্ট তুলে দিতে পারে। নেক্সট আমি দিয়েছি কারেন্ট ইস্যু। কারেন্ট ইস্যুর মধ্যে বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিত্ব, তাদের মৃত্যু বা তাদের সম্পর্কে কোনো আলোচনা দিতে পারে। নেক্সট অ্যাওয়ারনেস ক্যাম্প। কোনো একটা জায়গায় কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে, কোনো একটা জায়গায় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, কোনো একটা জায়গায় ক্লিনিং প্রোগ্রাম হয়েছে, এই বিষয়ে কিন্তু আনসিনগুলো দিতে পারে। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এই থিমটাকে একটু মাথায় রাখবে, তারপরে তোমরা একটু প্র্যাকটিসটা করবে। এই যেগুলো বললাম প্রয়োজনে একটু নোটস করে নাও। ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, অ্যাক্সিডেন্ট, নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়াক, ওয়ার, কারেন্ট ইস্যু এবং অ্যাওয়ারনেস ক্যাম্প। ও আরেকটা বিষয় রয়ে গেছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লাড, অর্থাৎ বন্যা বিষয়ক কিন্তু আনসিন কিন্তু তুলে দিতে পারে। তাহলে সিনের মধ্যে কোন কোন পার্ট ইম্পর্টেন্ট আমি বললাম, আনসিনের মধ্যে কোন কোন বিষয় ইম্পর্টেন্ট সেটা আমি বললাম। এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো যে, আর এই পোয়েম থেকে তো বলেই দিয়েছি যে সম্পূর্ণ পার্ট ধরে ধরে এই পরীক্ষাতে আসে, আর এই প্রোজ থেকে কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট, চলো এবার সেটা তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরি। এবার দেখো সিন থেকে একদম প্রথমেই আলোচনা করি। প্রথম কথা যেটা বলবো, ইউনিট 1 এটা আসার সম্ভাবনা সবচেয়ে কম। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিট 2 এর পার্ট। এই যে হোয়েন থেকে শুরু করে একদম পরবর্তী পৃষ্ঠায় ইটিং হিজ ফুড পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2025-এর জন্য বলে রাখলাম, ঠিক আছে। তার সঙ্গে ইউনিট 3তেও দেখো রয়েছে হোয়েন দ্য ফ্যামিলি থেকে শুরু করে একদম লাস্ট যে লাইনটা রয়েছে ইন হিজ ওন ওয়ে, এই পর্যন্ত, এটাও কিন্তু 2025-এর জন্য ইম্পর্টেন্ট। তবে এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা এই হোয়েন থেকে শুরু না করে তোমাদের কিন্তু অন টপ এখান থেকেও কিন্তু শুরু করতে পারে পরীক্ষায়, কথাটা কিন্তু মিলিয়ে নেবে। বোঝা গেল কি বললাম? এটা গেল দ্য ক্যাট থেকে ইম্পর্টেন্ট পার্ট। এবার আসি আবার রানওয়ে কাইট থেকে। দেখো আবার রানওয়ে কাইটের কিন্তু আবার ফার্স্ট ইউনিটটা, ইউনিট 1টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে, অর্থাৎ উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, এখান থেকে শুরু করে কিন্তু এই যে লাস্ট পর্যন্ত হি মিন্ট পর্যন্ত, এই পার্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু তার সঙ্গে এটা তো যেমন দেখবেই, ইউনিট 2 এর এই যে ছোট্ট একটু অংশ, দেখো বেশি বড় অংশের কথা কিন্তু বলছি না, ইট ইজ অলওয়েজ থেকে শুরু করে হাফ মুন লাইট হাউস, এইটুকু যে পার্ট রয়েছে এই পার্টটা কিন্তু দেখে রাখবে ইউনিট 2তে। আর ইউনিট 3তে দেওয়ার আগে আর একটু কথা বলি, অনেক সময় এখান থেকে এই উই হ্যাড, এই ইট ইজ অলওয়েজ এখান থেকে না দিয়ে এই উই হ্যাড এ কাইট এখান থেকে শুরু করে লাস্ট অবধি এটাও কিন্তু দেয়, এই পর্যন্ত তুলে দিল। আর 3 নম্বর ইউনিটটা আসার সম্ভাবনা অতটা নেই। অর্থাৎ মূল কথা, ইউনিট 1 এবং ইউনিট 2 কিন্তু দ্য পাসিং, এটা হচ্ছে তোমার আওয়ার রানওয়ে কাইট থেকে কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, এটা যেন মনে থাকে। ঠিক যার যে অংশটুকু বেশি ইম্পর্টেন্ট, আমি ঠিক তার সেই অংশটুকু তোমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছি যাতে এই অংশগুলো ভুল না হয়। এবার চলে যাব আরেকটা যেটা আমাদের রয়েছে তোমার পাসিং অ্যাওয়ে অফ বাপুতে। এই পাসিং অ্যাওয়ে অফ বাপু এমনই একটা পার্ট যার 3টে ইউনিটই ইম্পর্টেন্ট। তো যাই হোক, যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা বলে রাখি, সেটা তোমরাও বুঝতে পারছো যে আমি কোনটার কথা বলতে চাইছি। অ্যাট দ্য বিড়লা হাউস, এই জায়গাটা থেকে, এই অ্যাট দ্য বিড়লা হাউস এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বাপু ওয়াজ নো মোর, এই পার্টটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার ইউনিট 2তে দেখো এই যে গান্ধীজি প্যানেল, এই যে এখান থেকে শুরু করে একদম মানে ইউনিট 2 থেকে শুরু করে ইউনিট 2 ফিনিশ, এই পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান দিয়ে বাদ দেওয়া যায় না। আবার ইউনিট 3তে সামডেস আফটার ফেনারেল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত লাইভ ইন হিজ চিলড্রেন, এই পর্যন্ত। অর্থাৎ এই পার্টের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট 1, এই অ্যাট দ্য বিড়লা হাউস, কিন্তু ইউনিট 2 এবং ইউনিট 3তে যে পার্টটা রয়েছে সে পার্টটাকেও কিন্তু কম করা যাবে না। তো এই 3টে অংশ থেকে তোমাকে এই পার্টটা থেকে 3টেই পড়তে হবে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের মূল সিলেবাসের সঙ্গে বসে। পাসিং অ্যাওয়ে অফ বাপুতে যেটা বললাম যে 3টের মধ্যে 3টে পার্টি তোমাকে ভালো করে দেখতে হবে। আচ্ছা, তারপরে দ্য ক্যাট থেকে আমি তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে সবথেকে বেস্ট যে মেথড, সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সেকেন্ড পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর আওয়ার রানওয়ে কাইট থেকে আমরা যেটা বললাম ফার্স্ট এবং সেকেন্ড কিন্তু ইম্পর্টেন্ট,
থার্ডটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, সরি। আর দ্য ক্যাট থেকে আমরা বলেছিলাম ইউনিট 2 আর 3 এই দুটো ইম্পর্টেন্ট, তাহলে দ্য ক্যাট থেকে সেকেন্ড অ্যান্ড থার্ড ইউনিটটা খুব ভালো করে পড়বে, আবার রানওয়ে কাইট থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউনিটটা খুব ভালো করে পড়বে, আর পাসিং ওয়ে বাপু থেকে কিচ্ছু করার নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তবে তার মধ্যে অ্যাট দ্য বিড়লা হাউসের যে পার্টটা আছে ইউনিট 1 সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের সিন আনসিনের সম্পূর্ণ প্যাকেজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো আলোচনা ভালো লাগলে লাইক করো, তার থেকে বড় কথা যেটুকু বললাম এটুকু ভালো করে প্র্যাকটিস করো, হাতে যতটুকু সময় আছে কাজে লাগানোর চেষ্টা করো। ধন্যবাদ।